আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, টেইলারটা কোথায় ভাই। তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ, দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে, কিন্তু ওরা আরও অনেক কিছু দেখতে চায় আসলে। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে, আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য। তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সব কিছু দেখুক, কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই। তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক, এখন ট্রেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। যাই হোক, এটা একটা বড় ব্যাপার, একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে, কিন্তু ওরা আরো অনেক কিছু দেখতে চায় আসলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথাই মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন, আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিংয়ের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যেই গল্পটা শুনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে বেস্ট ডিওপি যিনি আছেন, যিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিন ভাই, যিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই, আমাদের বাংলাদেশি একজন মানুষ করেছে। এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছে, যে এত বড় ক্যানভাস, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই, যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার। যিনি না থাকলে এই ভিজুয়াল হতো না। আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে সান, যে কস্টিউমগুলো বানিয়েছে। তো মেড ইন বাংলাদেশ। এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন আমার সাথে কো রাইটিং করেছেন আদনান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন। এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে। এবং প্রত্যেকটা মানুষ এবং সাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেট আপ, চুল থেকে শুরু করে সব কিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তো আমরা চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে, যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম ধারায় সম্ভব হয়। তো আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কীভাবে ডিল করি, কারণ আমার শুটিংয়ের স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শ্যুট করি, কখনো স্ক্রিপ্টের ভিতরে শ্যুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কীভাবে ডিল করব। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিংয়ে এত কমফোর্ট দিল এবং আমাদের যান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরও কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলিং হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যেই স্টারকে আপনারা এখনও দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না।
তো শাকিল ভাই রনি ভাইয়ের সবচেয়ে সুবিধা কি, ওনাদের অনেক সাহস। ওনার না না ব্যাপার না হয়ে যাবে টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এর সাথে কাজ করব না, এটা করবো না, এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলিং, তাদের স্ক্রিনে একরকম খেলা ছিল এবং স্ক্রিনের বাইরে একরকম জেলিং ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে ভালো স্ক্রিপ্ট আসতেছে না, সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো, ওনাকে গল্প ব্রিফ করা হলো এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ আয়নাবাজির থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিন্ত থাকেন আপনি। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজিং, অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছুদিন আমি শ্যুট করেছি, মিমি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা, ওইটা আসলে তার মনে প্রথম সিনেমা, অন্যটা ছিল বোঝে না সে বোঝে না। যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কীভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি, আমার একবারও মনে হয় নাই। আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই, এত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4 বার ডাবিং করাইছি। একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না, আবার ডাবিং করেন, আবার একটু ডাবিং করাই। তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিছি মিমিকে, সাকিব ভাইকে, নাবিলাকে, বাবু ভাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই।